প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর গল্প, ভাঙা কুটিরের অভিশাপ। এখানে থাকবে রহস্য, আতঙ্ক এবং এমন কিছু ঘটনা যা আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে। গল্পটা শোনার সময় হালকা বাতি জ্বালিয়ে বসুন আর মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বাস করুন, এই কুটিরের অভিশাপ আপনাকে রাতভর ঘুমে ভাবিয়ে রাখতে পারে। এবার আসুন গল্পের অন্ধকার জগতে প্রবেশ করি। গল্পের নাম ভাঙা কুটিরের অভিশাপ। গ্রামটার নাম ছিল গোপালপুর। একেবারে নির্জন জায়গা, চারদিকে ধানক্ষেত আর বটগাছের সারি। গ্রামটার শেষ প্রান্তে ছিল একটা ভাঙাচোরা কুটির। লোকমুখে শোনা যেত অনেক বছর আগে ওই কুটিরে এক বিধবা মহিলা থাকত। লোকেরা তাকে ডাকত কালী বুড়ি। অদ্ভুতভাবে তার মৃত্যু হয়। কেউ বলে আগুনে পুড়ে, কেউ বলে তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু মৃত্যুর পর থেকেই কুটিরটিতে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাত নামলেই কুটির থেকে ভেসে আসত অদ্ভুত কান্নার শব্দ। কখনো আবার শোনা যেত চিৎকার, যেন কেউ আগুনে পুড়ে যাচ্ছে। গ্রামের মানুষেরা অনেকবার দেখেছে কুটিরের ভেতর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হয়, কিন্তু কাছে গেলে কিছুই থাকে না। একবার গ্রামের কয়েকজন যুবক সাহস করে ঢুকতে গিয়েছিল ভেতরে গিয়ে তারা দেয়ালে কালো দাগ দেখতে পায়, যেন কেউ রক্ত দিয়ে কিছু লিখেছিল। তারা ভয়ে পালিয়ে আসে। তারপর থেকে গ্রামের মানুষেরা ওই কুটিরের দিকে তাকাতেও সাহস করত না। গ্রামের প্রবীণরা বলতো, যে এই কুটিরে রাত কাটাবে সে আর ফিরবে না। কিন্তু যতই ভয়ঙ্কর কাহিনী ছড়াক, কুটিরটা যেন আরও বেশি করে কৌতূহল জাগাত সবার মনে। বিশেষ করে গ্রামের তরুণদের কাছে এটা ছিল এক ধরনের চ্যালেঞ্জ। গোপালপুর গ্রামের 3 ঘনিষ্ঠ বন্ধু ছিল, জনি, রাশেদ আর মাহিন। 3 জনেই যুবক, মনের মধ্যে অদ্ভুত সাহস আর কৌতূহল ভরপুর। এক সন্ধ্যায় তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। বাইরে তখন কুয়াশা নেমেছে, বাতাসে হালকা ঠান্ডা হাওয়া। কথার ছলে গ্রামের পুরনো কুটিরের প্রসঙ্গ উঠল। রাশেদ হাসতে হাসতে বলল, আরে এগুলো সব গাঁয়ের বুড়োদের বানানো গল্প, ভূত টুত বলে কিছু নেই। মাহিন একটু ভীতু স্বভাবের, সে গম্ভীর হয়ে বলল, তুই যাই বলিস, আমি কিন্তু বিশ্বাস করি। আমার দাদু বলেছিল ওই কুটিরে ঢুকলে মানুষ আর বের হয় না। জনি সবচেয়ে সাহসী, সে গলা উঁচু করে বলল, তোরা সবাই ভয় পাচ্ছিস, কিন্তু আমি ভয় পাই না। আমি প্রমাণ করব কুটিরে ভূত নেই, আজ রাতেই ঢুকব। জনির সাহস দেখে রাশেদও উদ্দীপ্ত হয়ে উঠল। ঠিক আছে, তুই একা কেন, আমরা 3 জনেই ঢুকব, দেখি কি হয়। কিন্তু মাহিন কাঁপা গলায় বলল, না না, আমি যাব না, আমার খারাপ লাগছে। শেষ পর্যন্ত অনেক তর্কের পর ঠিক হলো শুধু জনি প্রথমে যাবে আর রাশেদ বাইরে থাকবে পাহারায়। মাহিন ভয়ে চুপ করে রইল, কিন্তু মনে মনে একটা অজানা আশঙ্কা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। জনি গম্ভীর মুখে বলল, ঠিক আছে, আমি আজ রাতেই ওখানে রাত কাটাবো। যদি কিছু না হয় কাল তোরা বুঝবি সব গল্প কাহিনী। রাত বাড়তে লাগলো, চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। দূরে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। 3 বন্ধু ধীরে ধীরে পা বাড়ালো গ্রামের শেষ প্রান্তের দিকে, কুটিরের দিকে। চাঁদহীন রাত, চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। বাতাসে শিরশিরে ঠান্ডা, দূরে শুধু শিয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে। জনির হাতে ছিল একটা পুরনো টর্চ। রাশেদ দাঁড়িয়েছিল কুটিরের বাইরে, আর মাহিন দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কাঁপছিল। কুটিরের দরজাটা আধ ভাঙা, কাঠে হাত দিতেই শব্দ হলো কররর কররর। মনে হলো যেন বহু বছর ধরে কেউ এই দরজা খোলেনি। ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধে জনির নাক বন্ধ হয়ে এলো। মেঝেতে পুরনো খড়ের অবশিষ্টাংশ পড়ে আছে, দেয়াল জুড়ে কালো দাগ, যেন আগুন লেগে সব পুড়ে গিয়েছিল। হঠাৎ টর্চের আলো দেয়ালে গিয়ে পড়তেই জনির বুক কেঁপে উঠল। দেয়ালের এক কোনায় লালচে দাগে কিছু লেখা, আমি বেঁচে আছি। জনি চোখ ঘষে আবার আলো ফেলল, লেখা মিলে গেছে। সে হেসে উঠল, দেখ, এ তো আমার চোখের ভুল, ভূতটুত বলে কিছু নেই। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ, হু হু হু, আমাকে বাঁচাও। জনি ঘুরে তাকালো, টর্চের আলোয় কিছুই নেই, শুধু খালি মেঝে। সে সাহস দেখিয়ে চিৎকার করে বলল, কে আছিস, সামনে আয়।
হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধপ! পুরো ঘর অন্ধকার। টর্চও হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকারে ভেসে এলো ফিসফিসানি, তুই আমার জায়গায় এসেছিস, এখন তুই এখানেই থাকবি। জনির হৃৎস্পন্দন বেড়ে গেল। দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা নড়ল না। চারপাশে এক অদৃশ্য ছায়া ঘিরে ধরল তাকে। আর বাইরে দাঁড়িয়ে থাকা রাশেদ আর মাহিন হঠাৎ জনির তীব্র চিৎকার শুনল, আ! তারপর সব নিস্তব্ধ। রাতের ভেতর শেষ চিৎকারের পর রাশেদ আর মাহিন ভয়ে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তারা সাহস করে দরজা ধাক্কাতে লাগলো। জনি, দরজা খোল, প্লিজ, কিছু করিস না। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। দরজাটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। শেষমেশ ভয়ে কাঁপতে কাঁপতে তারা দৌড়ে গ্রামে ফিরে গেল। ভোর হওয়ার পর গ্রামের লোকেরা খবর পেল। অনেকেই মিলে কুটিরের সামনে এলো। গ্রামের প্রবীণরাও সাথে ছিল। সবাই মিলে দরজা ঠেলে খুলল। ভেতরে ঢুকেই সবাই হতভাগ। মেঝের এক কোণায় জনির টর্চটা পড়ে আছে, কিন্তু জনি নেই। বাতাসে এখনও ধোঁয়ার মতো এক ধরনের গন্ধ। দেয়ালে লালচে দাগে আবারও কিছু লেখা, একজন এলো আর ফিরল না। মাহিন কেঁদে ফেলল। রাশেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গ্রামের প্রবীণ লোকটা ধীরে ধীরে বলল, আমি আগেই বলেছিলাম, কুটিরে যে ঢোকে সে আর ফিরে আসে না, আত্মাটা কাউকে ছাড়ে না। কিন্তু রহস্য আরও গভীর হলো যখন খড়ের মেঝের ওপর দেখা গেল জনির হাতের ছাপ, যেন সে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছে ভেতরের অন্ধকারে। গ্রামের মানুষ ভয়ে সরে গেল। কুটিরটিকে তারা আবার এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু রাশেদের মনের রাগ আর জেদ জমে উঠল। সে বলল, এটা হতে পারে না, আমি ওর সেরা বন্ধু, আমি জানবো জনের কি হলো। মাহিন কাপা গলায় উত্তর দিল, না রাশেদ, ওখানে আর যাস না, তুই গেলে তোরও কিছু হবে। কিন্তু রাশেদের চোখে তখন শুধু আগুনের মতো জেদ। সে সত্য খুঁজে বের করবেই। জনি নিখোঁজ হওয়ার পর গ্রামে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। রাতে প্রায় কুটিরের দিক থেকে কান্নার আওয়াজ শোনা যেত। অনেক সময় আবার মনে হতো যেন কেউ নাম ধরে ডাকছে। এক রাতে রাশেদ বিছানায় শুয়েছিল। হঠাৎ জানালার পাশে চাপা স্বরে কেউ ডাকলো, রাশেদ, রাশেদ। সে চমকে উঠে বাইরে তাকালো। অন্ধকারে কুটিরের দিক থেকে হালকা লাল আলো আসছে। বাতাসের সাথে সেই আলো কাঁপছে। হঠাৎ স্পষ্টভাবে শুনল জনির কণ্ঠস্বর, আমাকে বাঁচা রাশেদ, আমি এখানে আছি। রাশেদের শরীর শিউরে উঠল। সে দৌড়ে মাহিনের বাড়িতে গেল। মাহিনকে সব বলল। কিন্তু মাহিন ভয় পেয়ে বলল, তুই পাগল নাকি? ভূতের ডাকে কান দেওয়া যাবে না, এটা জনি না, ওর ছদ্মবেশে কেউ ডেকে নিচ্ছে। কিন্তু রাশেদের জেদ আরও বাড়ল। না, আমি ওর কণ্ঠ চিনতে পারি, জনি এখনো বেঁচে আছে। পরের রাতেও একই ঘটনা ঘটল। এবার শুধু রাশেদ না, মাহিনও স্পষ্ট শুনল, মাহিন, আমার বন্ধু, আমায় বাঁচাও। মাহিন কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল। রাশেদ, এ সত্যি জনির গলা। তখন রাশেদ ফিসফিস করে বলল, যদিও বেঁচে থাকে তবে আমাদেরই ওকে বের করতে হবে। কাল রাতে আমরা কুটিরে যাব। মাহিন মাথা নেড়ে না করতে চাইল, কিন্তু বন্ধুদের বন্ধন তাকে চুপ করে দিল। সেই রাতেই দুজন মিলে কুটিরের সামনে দাঁড়ালো। চাঁদের আলো নিস্তেজ, বাতাসের শীতলতা। ভেতর থেকে ভেসে এলো জনির করুণ ডাক, আমি এখানে, আসো। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। রাশেদ আর মাহিন কুটিরের সামনে দাঁড়িয়ে কাঁপছিল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছিল, যেন ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। তবুও সাহস করে তারা ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করতেই বাতাস ভারী হয়ে উঠল। দেয়ালে কালো দাগ, খড়ের গন্ধ আর হালকা ধোঁয়া যেন চারপাশে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ মেঝেতে একটা পুরনো বাক্স চোখে পড়ল। বাক্সটা আধ পোড়া অবস্থায় পড়েছিল। রাশেদ কৌতূহল নিয়ে বাক্সটা খুলল। ভেতরে কিছু পুরনো কাপড়, একটা টুকরো শাড়ি আর একটা লোহার চেইন। কাপড়ের ভাঁজে লুকানো ছিল একটা মলিন কাগজ। কাগজটা কাঁপা হাতে তুলে নিয়ে মাহিন পড়তে লাগল, আমার নাম কালী, আমি এই কুটিরে থাকি। গ্রামের মানুষ আমাকে জাদুকরি বলে ঘৃণা করে। তারা ভাবে আমি অপয়া, তাই এক রাতে তারা আমার কুটিরে আগুন ধরিয়ে দিল। আমি আগুনে পুড়ে মরছি, আর আমি প্রতিজ্ঞা করলাম
কেউ আমাকে সাহায্য না করলে আমি মরেও কাউকে শান্তিতে থাকতে দেব না। আমি অপেক্ষা করব, কেউ এলে তাকে আমার সাথে বেঁধে রাখব। মাহিন ভয়ে কাঁপতে লাগল। রাশেদ, এ তো সত্যি, ওকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। হঠাৎ বাতাস কাঁপিয়ে ভেসে এলো এক নারীর কণ্ঠ। হ্যাঁ, তারা আমাকে মেরেছে, এখন আমি কাউকে ছাড়ব না। দেয়ালের কোণ থেকে ধীরে ধীরে এক ছায়া ভেসে উঠল। জ্বলন্ত চোখ, আগুনে পুড়ে যাওয়া মুখমণ্ডল আর ভাঙা চুল ঝুলে পড়ছে। সে ফিসফিস করে বলল, তোমরা এসেছো? জনিকে চাইছো তো? ওকে আমি কাছে রেখেছি। যদি ওকে নিতে চাও তবে তোমাদেরও থাকতে হবে আমার সাথে। মেঝেতে হঠাৎ আগুনের রেখা জ্বলে উঠল। চারদিক যেন পুড়ে ছাই হয়ে যেতে লাগল। রাশেদ সাহস করে চিৎকার করল, না, জনি আমাদের বন্ধু, ওকে ছেড়ে দাও। কিন্তু ছায়াটা হেসে উঠল, ভয়ঙ্কর এক হাসি। কেউ একবার এলে আর ফিরে যায় না। এবার কুটিরটা কেঁপে উঠতে লাগল। কুটিরের ভেতর আগুনের লেলিহান শিখা ঘুরে ঘুরে উঠছে। ছায়াটার চোখ লাল হয়ে জ্বলছে। রাশেদ আর মাহিন দুজনেই পিছিয়ে যাচ্ছে, কিন্তু দরজা যেন অদৃশ্যভাবে বন্ধ। হঠাৎ কুটিরের দেয়াল কেঁপে উঠল, আর কোথা থেকে যেন প্রবল হাওয়ার মতো একটা শক্তি দুজনকে বাইরে ছুঁড়ে ফেলল। তারা ধপাস করে মাটিতে পড়ল। কুটিরের ভেতরের আলো নিভে গেল। দুজন শ্বাস নিতে নিতে উঠে দাঁড়ালো। দূর থেকে গ্রামের প্রবীণ মানুষরা দৌড়ে এলো। তাদের মধ্যে ছিলেন মহসিন চাচা, যিনি গ্রামের সবচেয়ে বয়স্ক লোক। মহসিন চাচা কুটিরের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম এটা ঘটবে। তোমরা ওই কুটিরের সীমা অতিক্রম করেছ, এখন আত্মা তোমাদেরও চিহ্নিত করেছে। রাশেদ কাঁপা গলায় বলল, চাচা, জনিকে আমরা বের করতে পারিনি, কিন্তু ওর কণ্ঠ শুনেছি, ও এখনো বেঁচে আছে। মহসিন চাচা গম্ভীর হয়ে বললেন, এটাই আত্মার অভিশাপ। যাকে সে টেনে নেয় সে আর বেঁচে থাকে না মানুষের মতো, সে থাকে ওর জগতে, আগুন আর অন্ধকারের মধ্যে। ওই আত্মা প্রতিজ্ঞা করেছে, যতক্ষণ না কেউ ওর সাথে থাকে ততক্ষণ সে শান্তি পাবে না। মাহিন কান্না ভরা চোখে বলল, তাহলে উপায় কি? আমরা কিভাবে জনিকে বাঁচাবো? চাচা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তোমাদের সাহস আর ত্যাগ ছাড়া আর কোনো পথ নেই। ওই কুটিরে যে যাবে, সে যদি নিজের জীবন ঝুঁকিতে দিয়ে ওই আত্মাকে মুক্ত করতে পারে, তবেই সে জনিকে বাঁচাতে পারবে। রাশেদের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি। আমি যাব চাচা, আমি ওকে ফিরিয়ে আনব। চাচা ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, তাহলে শোনো, কাল রাতেই পূর্ণ অমাবস্যা। ওই রাতেই আত্মার শক্তি সবচেয়ে বেশি। তখন যদি তোমরা প্রবেশ করো, শেষবারের মতো চেষ্টা করতে পারবে। চারপাশে হাওয়ার শব্দ শোনা গেল, যেন কেউ ফিসফিস করে বলছে, আসো আসো। পুরো গ্রামে অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, শুধু মেঘের মধ্যে এক অদ্ভুত কুয়াশা ছড়িয়ে আছে। বাতাসে ঠান্ডা ঝাঝালো হাওয়া বইছে। রাশেদ এবং মাহিন কাঁপতে কাঁপতে কুটিরের সামনে দাঁড়ালো। ভেতর থেকে হঠাৎ ভেসে এলো জনির করুণ ডাক, রাশেদ, মাহিন, আমাকে বাঁচাও। দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলার চেষ্টা করল, যেন কেউ তাদেরকে ডেকে আনছে। সাহস জড়ো করে দুজন ভেতরে প্রবেশ করল। ভেতরে আগের মতোই ধুলো, ধোঁয়া আর আগুনের লেলিহান রেখা। দেয়ালে লেখা, এবার তুমি আসছো, কিন্তু কি ফিরে যাবে? হঠাৎ এক ঘন ছায়া তাদের চারপাশে ঘিরে ফেলল। আগুনের গন্ধ, আগের কাহিনীর ছায়া, সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিবেশ। রাশেদ চিৎকার করে বলল, আমরা জনিকে নিয়ে বের হব। ছায়ার চোখ লাল হয়ে জ্বলে উঠল। ফিসফিসানি, কে আমাকে থামাবে? কেউই যেতে পারবে না। মাহিন সাহস নিয়ে বলল, আমরা একসাথে আছি, তুমি যতই ভয় দেখাও আমরা ছাড়ব না। কিন্তু ছায়ার শক্তি অসীম। মেঝে কেঁপে উঠল, বাতাসের সঙ্গে তাদের পা মাটিতে আটকে গেল। জনির কণ্ঠ এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল, রাশেদ, আমাকে বাঁচাও, আমি তোমাদের পাশে আছি। রাশেদ হঠাৎ টর্চের আলো দেয়ালে মেলল। দেখতে পেল জনির হাতের ছাপ মেঝেতে দাগ করে রেখেছে। সে বুঝল জনি এখনও বেঁচে আছে, ছায়ার অন্ধকারে ফাঁদে বন্দি।
মাহিনের তখন এক অদ্ভুত সাহস জমে উঠল। সে চিৎকার করে বলল, আসুন একসাথে ওকে মুক্ত করি। দুজন একসাথে ছায়ার দিকে এগোতে লাগল। ছায়ার হেসে ওঠা চারপাশে গর্জন তুলে বেজে উঠল। কিন্তু ঠিক তখনই তারা দেখল কিছুই স্থির নয়। দেয়াল কেঁপে উঠছে, মেঝের আগুন লেজারের মতো ছিটকে যাচ্ছে। এবার তারা বুঝল এটা শুধুই শুরু। কুটিরের ভেতর ধোঁয়া এবং আগুনের লেলিহান আলো এখন চারপাশে ঘুরছে। দেয়ালগুলো যেন জীবন্ত, অদ্ভুত গরনের রক্তের দাগে ঢাকা। রাশেদ এবং মাহিন এগোতে এগোতে দেখল দেয়ালের লাল দাগগুলো ধীরে ধীরে চিহ্নে রূপান্তরিত হচ্ছে। লিখিত চিহ্নগুলো পড়া যেত, যে আসে সে আর ফিরে যায় না, যে বাঁচাতে চায় সে নিজের জীবন দেবে, আত্মা চিরকাল অপেক্ষা করবে। মাহিন কাঁপতে কাঁপতে বলল, রাশেদ, আমরা কি পারবো? জনি কি বেঁচে আছে? রাশেদ দৃঢ় কণ্ঠে বলল, আমরা পারবো। জনি আমাদের বন্ধু, ওকে ছাড়ব না। হঠাৎ দেয়ালের মধ্য থেকে অদ্ভুত হাত বের হলো। ছায়ার শক্তি তাদের দিকে এগোচ্ছিল। বাতাসে আগুনের গন্ধ আর জনির কণ্ঠ, রাশেদ, এখানে আসো, আমাকে নিয়ে যাও। দুজন একসাথে হাত ধরে এগোতে লাগলো। রাশেদ টর্চ আলো দেয়াল থেকে দূরে সরিয়ে ধরল। তখন তারা দেখল দেয়ালে ঝুলছে জনির ছায়া। সে আংশিকভাবে দৃশ্যমান কিন্তু সম্পূর্ণ বন্দী। মাহিন চিৎকার করে বলল, জনি, আমরা আছি, আমরা তোর পাশে আছি। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, ছায়া, তোরকে মুক্ত করতে হবে, আর আমরা ছাড়ব না। ছায়ার মুখ বিকৃত হয়ে রাগে ফেটে গেল। আগুনের রেখা মেঝেতে ছিটকে গেল। দুজনকে আচ্ছন্ন করতে চাইল, কিন্তু জনির কণ্ঠ আবার ফিরে এলো, তোমরা আসছো, ঠিক আছে, তবে একসাথে হবে। দুজন বুঝতে পারল আত্মা শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু জনি নিজের সাহসে তাদের সাহায্য করছে। তারা এগিয়ে গেল। আগুন, ধোঁয়া, রক্তের দেয়াল সব কিছু তাদের চারপাশে ঝাপসা হয়ে গেল। এবার তাদের হাতে আসল চ্যালেঞ্জ, কিভাবে জনিকে সম্পূর্ণভাবে মুক্ত করা যাবে। রাশেদ এবং মাহিন ধোঁয়া আর আগুনের মধ্যে এগোতে লাগল। দেয়াল জ্বলছে, রক্তের দাগ যেন জীবন্ত হয়ে উঠেছে। জনির ছায়া তাদের সামনে ধীরে ধীরে পূর্ণ রূপ নিচ্ছে। জনি ফিসফিস করে বলল, আমাকে ধরো, একসাথে বের হব, আমি আরও ভয়ঙ্কর শক্তি অনুভব করছি। রাশেদ হাত বাড়িয়ে ধরে জনিকে, মাহিনও সাহায্য করল। তখন হঠাৎ কুটিরের ভেতর এক ভয়ঙ্কর আঘাত হলো। দেয়াল কেঁপে উঠল, মেঝে ফাটতে লাগলো, আগুনের লেলিহান লেজা চারদিকে ছিট করছে। কিন্তু তিনজন একসাথে শক্ত হাত ধরে দাঁড়ালো। জনির সাহস আর বন্ধুদের সহযোগিতায় ছায়ার শক্তি হাহাকার করে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। শেষে তারা দরজার দিকে এগোলো। দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। বাইরে রাতের নিস্তব্ধতা, চাঁদ নেমেছে, বাতাস ঠান্ডা, জনি জীবিত এবং মুক্ত। মাহিন কেঁদে বলল, আমরা বেঁচে গেলাম, জনিও বেঁচে গেল। রাশেদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু কুটির এখনও এখানে আছে। কেউ কখনো জানে না এর ভেতর অন্য কোনো অভিশাপ অপেক্ষা করছে কিনা। জনি পেছনে তাকিয়ে কুটিরের দিকে বলল, যদি কেউ আসে তাদেরও সতর্ক থাকতে হবে, এই কুটিরের ভেতর অন্ধকার চিরকাল অপেক্ষা করছে। গ্রামের লোকেরা আরও কিছুদিন কুটিরের কাছাকাছি যায়নি। তিন বন্ধু নিজেদের মধ্যে বোঝাপড়া করে, কখনো আবার কৌতূহলকে ভয়কে পরাজিত করতে দেওয়া যাবে না। তবে রাতের নিঃশব্দে দূরে কুটির থেকে হালকা ফিসফিসানি শোনা যেত, আমি অপেক্ষা করছি কারো জন্য। এভাবেই শেষ হলো ভাঙা কুটিরের অভিশাপ। তো বন্ধুরা, এই হলো ভাঙা কুটিরের অভিশাপ, জনি, রাশেদ ও মাহিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনি দেখলেন কেমন সাহস আর বন্ধুত্বই হতে পারে এক অন্ধকার ও রহস্যময় কুটিরকে জয় করার জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভয়ঙ্কর গল্প এবং রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটি অনুসরণ করুন। মনে রাখবেন, রাতের অন্ধকার কখনো পুরোপুরি শান্ত নয়, শুধু সাহস মানুষই মুখোমুখি হতে পারে। গল্পটি কেমন লেগেছে আর কে কোথা থেকে শুনছেন কমেন্টে বলে যাবেন।